হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করব। তো সেটি কি না? সেটি হলো টেন্স। তো সেটি কি না? সেটি হলো টেন্স। বাংলা থেকে কি বলে না? বাংলাতে যাকে বলে ক্রিয়ার কাল। তো চলো শুরু করছি। তো বন্ধুরা, আমাদের প্রথম যেটি জানতে হবে সেটি হলো টেন্স কাকে বলে বা টেন্স বলতে কী বোঝো। বাংলায় কি টেন্স মানে কি কি জানি বন্ধুরা? না কি আর কাল, তাই তো? কি আর কাল। আচ্ছা, এখানে যে ক্রিয়া, ক্রিয়া মানে কি? কাজ করাকে বোঝায় ক্রিয়া। আর কাল, কাল মানে কি? সময়, তাই তো? কাল মানে কি? সময়। ক্রিয়া মানে কাজ আর কাল মানে সময়। এর মানে এখান থেকে নিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে কোন সময় কাজটা সম্পন্ন হচ্ছে বা কাজটা কী রকম, সেটা কোন সময় হচ্ছে, এই ব্যাপারটা, তাই তো? এই ব্যাপারটাই হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। তো কারো বুঝতে অসুবিধা নেই। তাহলে টেন্স বা ক্রিয়ার কাল বলতে কী বোঝো, মানে কি কোন সময়ে কাজটা কিভাবে সম্পন্ন হচ্ছে, তাই তো? তো টাইপস জেনে নিই। আর এক রকমভাবে বলা যায়, দেখো এখানটা ভালো করে দেখো। টেন্সকে আমরা এইভাবে লিখতে পারি কি না? ওয়ার্ক প্লাস টাইম। ওয়ার্ক প্লাস টাইম মানেই তো টেন্স, তাই তো? মানে কি ওয়ার্ক মানে কি কাজ, আর টাইম মানে কি সময়, তাই তো? তাহলে সময় আমরা কয় প্রকার জানি? সময় তো আমাদের 3 প্রকার, তাই তো? কি কি? প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান সময়, তাই তো? বর্তমানে আমি যে তোমাদের পড়াচ্ছি এটা বর্তমান সময়, তাই তো? আর দেখো এখানে পাস্ট। পাস্ট বলতে কি? অতীতে। আমি 10 বছর আগে 5-এ পড়তাম। তাহলে কি আমি 5-এ পড়তাম, এখন তার পড়িনি, 10 বছর আগে পড়তাম। তাহলে 10 বছর তো আমি পিছিয়ে যাচ্ছি, মানে আমাদের পিছনের সময়টাকে বোঝায়, তাই তো পাস্ট। আর আচ্ছা, ফিউচার মানে কি বন্ধুরা? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতের জন্য যে চিন্তা ভাবনাটা, কি না? ভবিষ্যতের জন্য যে চিন্তা ভাবনাটা। যেমন আমি বড় হয়ে ডাক্তার হব, হইনি এখনো, তাই তো? আমি বড় হয়ে মাস্টার হব, হইনি এখনো, তাই তো? তাহলে কি হব, আমি এখনো হইনি, মানে ভবিষ্যতে হব, চিন্তা ভাবনার মধ্যে আছে, নিজের মনে মনে আছে ব্যাপারটা, তাই তো? এটাই হচ্ছে কি না ফিউচার, তাই তো? এটাই হচ্ছে ফিউচার। তো প্রত্যেকে বুঝতে পেরেছে বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, টাইমকে ঠিক যেরকম আমরা 3টে ভাগে ভাগ করলাম, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার, ওয়ার্ককে কি ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেটা কটা ভাগে না? সেটা হচ্ছে 4টি ভাগে। কটি ভাগে না? 4টি ভাগে। তো আমাদের প্রথম ভাগ দেখো কি না? ইনডেফিনাইট। তাহলে আমাদের প্রথম ভাগে না ইনডেফিনাইট। তো ইনডেফিনাইট মানে কি? ডেফিনাইটের বিপরীত কি? ইনডেফিনাইট। ডেফিনাইট মানে কি? কমপ্লিট বা নিশ্চিত, তাই তো? সম্পূর্ণ হয়ে গেছে। আর ইনডেফিনাইট মানে কি? আমি কাজটা নিশ্চিত কি সেটা আমি জানিনি, মানে কাজটা সম্পূর্ণ হয়েছে কি কাজটা রানিং চলছে কি কাজটা হয়নি সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, সেটাই হচ্ছে ইনডেফিনাইট, তাই তো? এরপরে কি আছে না কন্টিনিউয়াস। আচ্ছা বন্ধুরা, কন্টিনিউয়াস মানে কি? কাজটা রানিং চলছে, কি না? কাজটা রানিং চলছে। এই যে আমি তোমাদের লিখছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, তাই তো? এই যে কাজটা রানিং চলা বলে, সেটাকে কি বলা হয় না? কন্টিনিউয়াস। এরপর কি? পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানে কি? কাজটা পুরো সম্পূর্ণ হয়েছে, পুরো নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে কাজটা, তাই তো? সেটাকে কি বলা হয়? পারফেক্ট। তো পারফেক্ট মানে কি? তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝছো, কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমির খানকে কি বলা হয়? মিস্টার পারফেকশনিস্ট তো। কারণ আমি ওনার প্রত্যেকটা বই প্রায় দেখি, পুরো যে অভিনয় পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট বলে মনে হয় বলেই ওনাকে ওটা মানে উপাধি দেওয়া হয়েছে মিস্টার পারফেকশনিস্ট, তাই তো? আচ্ছা, এরপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস মানে যেটা হচ্ছে কাজটা ঠিকঠাক কিন্তু সেটা রানিং চলছে, তাই তো? মানে কাজটা এখনো
চলছে, কাজটা ঠিকঠাক। তো চলো বন্ধুরা, এখানে কারো বুঝতে কিছু অসুবিধা আছে না? যদি থাকে তাহলে আমরা কি টেন্সের টাইপস আসবো। তো টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, তাই তো? দেখো দেখো বন্ধুরা, এরপর টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় ও কি, তাই তো? টাইপস অফ টেন্স, তাই তো? তো বন্ধুরা, আমরা আগেই টেন্সকে কি করেছি, ওয়ার্ক প্লাস টাইম, তাই তো? তো সময়ের নিরিখে বা সময়ের ভিত্তিতে টেন্স কয় প্রকার? 3 প্রকার, তাই তো? কি টেন্স না? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর কি না বন্ধুরা, ফিউচার টেন্স, তাই তো? এরপর দেখো, আবার ঠিক কাজের ভিত্তিতে প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় না? 4 ভাগে ভাগ করা যায়। সেটা কি না? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর কি না বন্ধুরা, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে আমরা এটাকে কিভাবে বলবো না? প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই তো? কাজের ভিত্তিতে কি এটাকে প্রত্যেকটা টেন্সকে আবার কটা ভাগে ভাগ করেছে না? 4টে ভাগে। তাহলে কি, তাহলে পুরো টেন্সটাকে যদি আমি ভাগ করি, তাহলে টেন্স, এক একটা টেন্স, টেন্স তো আমার 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে তাহলে আবার কটা ভাগ ভাগ করা যায় না? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা, এখানে বুঝতে অসুবিধা নেই। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এটা কি আমরা এই একই রকম ভাগে ভাগ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এটাকেও ঠিক একই রকম ভাবে ভাগ করা যায়। কি, এখানে কি লিখবো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? আচ্ছা বন্ধুরা, তাহলে কি ফিউচারকেও? হ্যাঁ, ফিউচারকেও একই ভাগে ভাগ করা যায়, কি না? ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, তোমাদের কার বুঝতে অসুবিধা আছে? কারণ নিশ্চয় না। এবার চলে আসো, আমরা মেন টপিক, যেটা আমাদের, যেটা মেন আলোচনার বিষয়, সেটা কি এক একটা পার্টকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব, তাই তো? তো এক একটা পার্ট সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তো চলো শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমাদের 1 নম্বরে কি আছে না? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? তাহলে আমি তোমাদের যে টেন্সের ভাগ দেখিয়েছিলাম, দেখো টেন্সকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম কি, প্রেজেন্ট টেন্স, তারপরে কি পাস্ট টেন্স, তারপরে কি ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে দেখো 4টি ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার কি না, ইনডিফিনাইট টেন্স, 2 নাম্বার কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার পারফেক্ট টেন্স, 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এই পার্টটা কোথা থেকে না আসলো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা আসলো, এই দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রথম ভাগের প্রথমটা, তাই তো? তাহলে প্রথম ভাগের প্রথমটা নিয়ে আজকে আমরা কি ডিটেলস আলোচনা করব, তাই তো? কি না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো বন্ধুরা, আমাদেরকে প্রথম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে জানবো, বা কোন এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেটা কিভাবে জানবো, সেটা জানার জন্য আমি কিছু এখানে নির্দিষ্ট নিয়ম লিখেছি। দেখো, আমাদের প্রথম নিয়ম যেটা, বাক্যের মধ্যে কিনা আছি, আছো, আছে, আছেন, এর মাধ্যমে কি বোঝাবে না? থাকা বোঝাবে, এবং যার শেষে কিছু যোগ করা থাকবে না, তাই তো? আর কি, আর একটা যেটা, যখন এটা আমরা ইংরেজিতে করব, বাংলা বাক্যটিকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করব, তখন কি ট্রান্সলেশন করব, তখন কি করব না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি মেন ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে, তাই তো? তো ইংরাজি নিয়মটা দেখো, মানে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন করার জন্য যে ইংলিশ রুলসটা আছে, সেটা কি, প্রথমে আমার
সরাসরি কি সাবজেক্ট, ওই বাক্যটার মধ্যে কোনটা সাবজেক্ট আছে বাংলা বাক্যটার মধ্যে, সেই সাবজেক্টটা আমার প্রথম আসবে, প্রথমে কি না সাবজেক্ট বসাতে হবে। এরপর কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো বন্ধুরা তোমরা বলে ফার্স্ট ফর্ম কি, দেখো ভার্বকে 3টি ফর্মে ভাগ করা যায়, ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই তো। তো তোমাদের করাতে করাতে সব আস্তে আস্তে সব ধীরে ধীরে বোঝা যাবে, তাই তো। তো এইটুকু পার্ট নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হয়নি। তো এবার দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে পার্ট বাই পার্ট কীভাবে বোঝাই সেটা ভালো করে লক্ষ্য রাখো। তো দেখো বন্ধুরা এখানে আমার 1 নাম্বার এক্সাম্পলে কি আছে, তাই তো। তো 1 নাম্বার এক্সাম্পলে যেটি আছে সেটা হলো আমি বইগুলি পড়ি, তাই তো। তো এই বাক্যটি থেকে আমাকে প্রথম নির্ণয় করে নিতে হবে এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, তাই তো। তো এখানে সাবজেক্ট কোনটা না বন্ধুরা, আমিটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা এই বাক্যটির মধ্যে কাজ করা কোনটা হয়ে যাচ্ছে, পড়ি, তাহলে কাজ করা কোনটা, পড়ি, তাই তো। তাহলে পড়িটা যেহেতু কাজ করা, এটা তাহলে কি না ভার্ব, তাই তো। আর বইগুলি কি না, বইগুলি কি পড়ি, বইগুলি পড়ি, তাহলে বইগুলো হচ্ছে আমার অবজেক্ট, তাই তো। তাহলে আমার নিয়ম অনুযায়ী বন্ধুরা, ইংরাজি নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে, প্রথমে সাবজেক্ট হয় তো। তাহলে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা, আমি, মানে কর্তা, এই বাক্যটার মধ্যে কর্তা কোনটা, আমি তো। তাহলে কর্তাতে যেহেতু প্রথমে সাবজেক্ট আছে, ইংরাজি রুলসেও আমার প্রথম সাবজেক্ট লিখতে হয়। তাহলে আমি ইংরাজি কি বন্ধুরা, আই মানে আমি, তাহলে আমি প্রথমে আই করে নিলাম, তাই তো। প্রথমে তাহলে কী করে নিলাম না আই। এরপরে দেখো মেন ভার্বের ফার্স্ট ফর্ম, নিয়ম অনুযায়ী কিনা মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো আমার এখানে মেন ভার্ব কোনটা, পড়াটা বা পড়িটা, তাই তো। তাহলে পড়িটা মানে কাজ করা বোঝাচ্ছে, এটাই আমার মেন ভার্ব। তাহলে পড়ি ইংরাজি কি বন্ধুরা, রিড, আর ই এ ডি, রিড, রিড মানে কি পড়া বা পড়ি, তাই তো। আচ্ছা এরপর কি আছে, বইগুলি, বইগুলিকে নির্দিষ্ট করছে, এমনকি একটা বই নেই, সেখানে অনেকগুলো বই আছে, তাই তো, প্লুরাল ফর্মে আছে। তাহলে কি আমি কি করলাম না দ্য বুকস, ঠিক আছে। এটা বন্ধুরা প্রত্যেককে বুঝতে পেরেছ। কিন্তু দেখো আরেকটা ভালো করে জিনিস লক্ষ্য করো, এখানে আমির জায়গায় যদি সি হয়ে যেত বা সে, আমির জায়গায় যদি সে হয়ে যেত, তাহলে এইটা কি ঠিক থাকতুক এই বাক্যটা, এটা আমি আছি মানে, আমি আছি মানে এই বাক্যটা এইভাবে থাকলে এটা ঠিক। কিন্তু যখন এটা আমির জায়গায় সে হয়ে যেত, সে, ঠিক আছে, তখন কিন্তু আর বাক্যটা ঠিক থাকতো নি, ভুলে যেত। না তোমরা হয়তো বলে এই সে আছে তো এটা আমি মানে আয়, সে আছে মানে আমি হি বসিয়ে দিলে তো ঠিক হয়ে যাবে স্যার, না তবুও ভুল আছে। তো কোন জায়গাটাতে আছে দেখো ভালো করে। তাহলে প্রথমত আমাকে সাবজেক্টটা, সে ইংরেজি কি হি বা সি, যে যা ইচ্ছে বসাতে পারো, ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি, তাই তো। তাহলে প্রথমে আমি নিয়ম অনুযায়ী হি বসিয়েছি। দেখো বন্ধুরা এখানে একটা জিনিস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করতে হবে। তো হিটা কি, হি মানে একজনকে বোঝাচ্ছে, আর এটা কি সিঙ্গুলার নাম্বার। এবার তোমরা বলবে যে এটা ফার্স্ট পারসন কি সেকেন্ড পারসন, আমরা কী করে বুঝবো স্যার। তাহলে এখানটায় দেখো ভালো করে, আই আর উই এটা কি না ফার্স্ট পারসন, তাই তো, এটা কি ফার্স্ট পারসন, ঠিক আছে। আচ্ছা ইউ, এটা কি না সেকেন্ড পারসন, এটা কি না সেকেন্ড পারসন, ঠিক আছে। আর একটা বাদ বাকি এইগুলো বাদে কি না, এইগুলো বাদে সব কি না থার্ড পারসন। তাহলে বন্ধুরা দেখো আই উই ইউ এইগুলো বাদে সবই কিনা থার্ড পারসন। তাহলে দেখো আই উই আর ইউ এর মধ্যে কি হিটা পড়ছে, কখনোই না, তাই তো। তাহলে হিটা তো আই উই আর ইউ এর মধ্যে পড়ছে না, তাহলে এটা কি আমার থার্ড পারসন। এখান থেকে এইটুকু আমার ক্লিয়ার। এবার এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, হিটা একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে, নিশ্চয়ই একজনকে বোঝাচ্ছে। তাহলে একজনকে বোঝাচ্ছে মানে কি বন্ধুরা, একজনকে বোঝাচ্ছে মানে এটা কি সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি একজনকে বোঝাচ্ছে মানে সিঙ্গুলার নাম্বার যদি হয়। আর এখানটায় দেখো ভালো করে আমি কি বলেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে সাবজেক্টটা কি বন্ধুরা, আমার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এইটা তো আমার মেন ভার্ব, তাহলে এর সঙ্গে কি আমার এস বা ইএস যুক্ত করলে তবেই আমার বাক্যটা ঠিক হবে, তার আগে কখনোই না। তাহলে তাহলে হি রিডস দ্য বুকস, এবার আমার বাক্যটা ঠিক হয়েছে কি না, এবার আমার বাক্যটা ঠিক হয়েছে। তোমরা যদি কেউ করে দিতে যে হি রিড দ্য বুকস, তাহলে কিন্তু বাক্যটা তোমার ভুল হতো, তাই তো? প্রত্যেকে ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমাদের 2 নাম্বার এক্সাম্পলটা কি আছে, তাই তো? কি আছে না, রাম গান গায়। কে গান গায়? রাম, তাই তো? এখানে মেন কর্তা কে? রাম, ওই জন্য রামটা কি আমার সাবজেক্ট। আচ্ছা, গায়, গাটা কি কাজ করা বোঝাচ্ছে, ওই জন্য কি এটা না ভার্ব, আর গানটা কি না আমার কি গায়, গান গায়, এটা কি অবজেক্ট, তাই তো? এটা কি না অবজেক্ট। এরপরে দেখো ভালো করে বন্ধুরা, আমার নিয়ম অনুযায়ী কি প্রথমে সাবজেক্ট তো আছে, তাহলে প্রথমে সাবজেক্ট রাম, তাহলে আমি কি লিখলাম, প্রথমে সাবজেক্ট কি লিখলাম, রাম, আর এ এম, রাম, তাই তো? কারো বুঝতে অসুবিধা নেই। এরপর দেখো মেন ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। মেন ভার্ব আমার কোনটা, কেন গাটা তো মেন ভার্ব, গাটা কি মেন ভার্ব তো, তাহলে গা যদি মেন ভার্ব হয় তাহলে গা ইংরাজি কি সিং, সিং। আচ্ছা, গাটা তাহলে সিং। আচ্ছা আচ্ছা, কি গায়, গান গায়, তাই তো? এরপর কি অবজেক্ট আছে, নিয়ম মানে যে অবজেক্ট আছে, তো কি গায় না গান গায়, তাহলে গান ইংরাজি কি সং। সং একটাও গাইতে পারে, দুটোও গাইতে পারে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট বলা নেই, ঠিক আছে? কেউ যদি সং করো সেটাও ঠিক, আর কেউ যদি সংস করো সেটাও ঠিক, ঠিক আছে? তো এখানে এই বাক্যটা কি ঠিক, এই বাক্যটা কি ঠিক আছে আমার? না, কোনো দিনই না, এটা ভুল আছে। তো কোথায় বন্ধুরা ভুল আছে, দেখো এই জায়গাটাতে। কেন রামটা কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো, কারণ আই উই আর ইউ এর মধ্যে কি রামটা আছে? নেই তো, তাহলে রামটা কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমি এখানে নিয়মে কি দেখেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। তো আমি এখানে সিংয়ের সঙ্গে এস বা এস কিছু যুক্ত করেছি? কিছুই তো যুক্ত করিনি। তাহলে সিংয়ের সঙ্গে কি হবে, বলো বলো, এস তো। তাহলে এখানটা যখনই আমি সিংস করে দিলাম তখন এটা আমার কি হবে না, এবার আমার এটা ঠিক আছে, তাই তো? ঠিক এইটাই যদি আমি বলতাম যে আমি গান গাই, আমি গান গাই, তাই তো? তাহলে তখন কি হতো, রাম না হয়ে কি হয়ে যেত, আই হয়ে যেত, তাই তো? আই হয়ে যেত। তাহলে আই সিং সং, এটা কি ঠিক আছে এই বাক্যটা আমার বন্ধুরা? না, এটা ঠিক নেই, ভুল। কারণ আইটা কি, আইটা তো আই উই এগুলো কি ফার্স্ট পারসন, তাই তো? এটা তো আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আই সিং সং হবে, তখন কি হবে আই সিং সং। এবার বাক্যটা তবে ঠিক আছে। এই যে এসটা, এই এসটা থাকলে হবে না, এই এসটা কি কেটে দিতে হবে বা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমার বাক্যটা ঠিক আছে, আই সিং সং, আই সিং সং, তাই তো বন্ধুরা? তো আজ এই পর্যন্তই থাক। এরপর নেক্সট ভিডিও যে আসবে, নেক্সট পর্ব, সেটাতে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের শুধুমাত্র এক্সাম্পল প্র্যাকটিস করব, প্রচুর প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি কিনা পৌঁছে যায়। তো চলো শেষ করছি, হ্যাঁ।